সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিত খান, এনটিভি ইউরোপের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে বলছি। এনটিভি ইউরোপের এই নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা প্রতি শনিবার স্কাই চ্যানেল 780-তে সরাসরি শনিবার দুপুর 12:30 আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের টেলিভিশন স্ক্রিনের যে নিচে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে টেলিফোন করে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। তবে দুটো বিষয় সচেতন থাকবেন। প্রথমত, আমাদেরকে প্রশ্ন করার সময় আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করে এবং গুছিয়ে জিজ্ঞেস করবেন, এবং দ্বিতীয়ত আপনাদের টেলিভিশন সাউন্ড মিউট করে দিয়ে অথবা বন্ধ করে দিয়ে সরাসরি টেলিফোনে আমাদের সাথে কথা বলবেন। তো দর্শক, অনুষ্ঠান প্রারম্ভে আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আমি জীবনধর্মী জীবন থেকে যে শিক্ষা আমি গ্রহণ করি সেই শিক্ষা আমি পবিত্র কোরআন শরীফের আয়াত দিয়ে আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, মন থেকে প্রাণ থেকে ভালো মানুষের মনুষ্যত্ব জাগিয়ে তোলার জন্য। আজকেও তার কোনো ব্যতিক্রম করব না। আজকের অনুষ্ঠানের প্রারম্ভে আমি সূরা ইব্রাহিম চ্যাপ্টার 14 আয়াত 42 দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটিতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলিন আম্মা ইয়াজমালুজ জালিমুন। আরবিতে এভাবে, আরবি বলা হচ্ছে, আর ইংরেজিতে এর অনুবাদ হচ্ছে, অ্যান্ড নেভার থিঙ্ক দ্যাট আল্লাহ ইজ আনঅ্যাওয়ার অফ হোয়াট দি রং ডুয়ার্স আর ডুইং। বাংলাতে এর অনুবাদ হচ্ছে, কখনো মনে করো না যে আল্লাহ অন্যায়কারীদের অন্যায় কর্মকাণ্ড সংক্রান্ত বিষয়ে মোটেই অবগত নয়। দর্শক মণ্ডলী, আল্লাহ সর্বজান্তা। আমাদের ভেতরের এক শ্রেণীর মুখলোখনো, মুখচোরা, বর্ণচোরা মুসলমান রয়েছেন যারা ঠিকই হজ পালন করে আসে, বাট হজ পালন করে এসে যখন নিজের দেশে ফিরে আসি, এসে আগের যে শয়তানি কর্মকাণ্ড সেই শয়তানি কর্মকাণ্ডগুলো পরিত্যাগ না করে হিপোক্রেটিক কর্মকাণ্ডে আমরা লিপ্ত হয়ে পড়ি। এর পাশাপাশি আমাদের ভিতরে আরেক ধরনের মুসলমান রয়েছেন যারা মিথ্যে অভিযোগ এনে অন্য মুসলমানদের জীবন নষ্ট করার, ধ্বংস করার অপচেষ্টা লিপ্ত রয়েছেন। এদের ভিতরে যেই শ্রেণীর মানুষদের সংক্রান্ত বিষয়ে আমি সবসময় ধিক্কার জানিয়ে থাকি, তারা হচ্ছেন এক শ্রেণীর বাংলাদেশ থেকে আগত মা বোন রয়েছেন যারা তাদের প্রিয়তমা হাজব্যান্ডের বিরুদ্ধে, যে হাজব্যান্ড তাদেরকে বাংলাদেশ থেকে ইন্টিক্লেন্স দিয়ে নিয়ে এসেছেন, যে হাজব্যান্ডের মানে গায়ের রক্ত পানি করা যে অর্থ দিয়ে তাদের ইন্টিক্লেন্সের যে অ্যাপ্লিকেশন ফি সাবমিট করেছিলেন, এবং তাদেরকে যুক্তরাজ্যে আনার পর ফর লিমিটেড লিভ রিমেন্ট যখন দেওয়া হয়েছিল তখন এই শ্রেণীর মা বোনরা ঠিকই অনুগত ছিলেন। বাট যুক্তরাজ্যে প্রবেশ করার পর এক শ্রেণীর মা বোন কোনো কারণ ছাড়াই, অকারণে, এবং তাদের যে তাদের হাজব্যান্ডের বিরুদ্ধে মিথ্যে রেপ কেসের অ্যালিগেশন এনে তাদের জীবনকে সর্বশান্ত করে ফেলছেন। ঠিক সেই ধরনের একটি কেস নিয়ে আমি বর্তমানে ডিল করছি। বাট আপনাদের কাছে ফিরে যাব, যার আগে প্রথম দর্শকের প্রশ্ন গ্রহণ করছি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি লিমা মাকরাম, লন্ডন থাকি। বোন, ভালো আছেন আপনি? আপনার প্রশ্নটি কোন প্লিজ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ভালো আছি বোন, বলুন। আমার একটা প্রশ্ন আছে, আমি একটু ফেসবুকের মাঝে কতদিন ধরে একটা জিনিস দেখলাম, যে সরকার আপনার পরিত্যক্ত বাড়ি দিরা ওলা একটা জিনিস আঁকি, যে ই আবাসনের লাগি আমি আপনার কই আসলে কিতা লেখা, যে মে 24 থেকে শুরু হচ্ছে, আপনি এই পদ্ধতির জন্য বিনামূল্যে আবাসনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা আসলে কতটুকু হাসা মিথ্যা আমি একটা জানতাম আসলাম আর কি, যে সরকারের বাড়ি পরিত্যক্ত বাড়ি হল দিরা বিনামূল্যে ফ্রি হররা। একটা কথা বলি আপনাকে, যখনই কোনো, ধন্যবাদ প্রশ্ন জিজ্ঞেস করার জন্য, যখনই আপনি কোনো ভিডিও দেখবেন ইউটিউব অথবা ফেসবুকে, ওটা দেখে মনে করেন না যে সবাই এটার জন্য এলিজিবল। পেছনে কয়েকটা ক্রাইটেরিয়া থাকবে, এবং সরকার এই ধরনের সিদ্ধান্ত নিলে সমস্ত ব্রিটেনবাসী কিন্তু এই পরিত্যক্ত বাড়িগুলো নিয়ে নিতে বল। এটা এই ধরনের এত সহজ কোনো সিদ্ধান্ত সরকার এখন গ্রহণ করেনি। এবং যেখান থেকে আপনি পেয়েছেন যে পরিত্যক্ত বাড়িঘর বিনামূল্যে সরকার প্রদান করবেন, তাহলে বিনামূল্যে যদি প্রদান করতো তাহলে ব্রিটেনের যে মিলিয়ন জনগণ সবাই কিন্তু সেই বিনামূল্যের বাড়িগুলো নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তো। আপনি যে তথ্যটি শুনেছেন সেই তথ্যটি আমি বিকৃত আমি তা বলবো না, বাট সেই তথ্যটি
মূল যে মূল বিষয় থেকে টেনে এনে ক্ষুদ্র একটি বিষয় সেখানে বলা হয়েছে এবং এর ব্যাকগ্রাউন্ডে পরিত্যক্ত যে পরিত্যক্ত বাড়িগুলি কাদেরকে দেওয়া হবে, ক্রাইটেরিয়াগুলো কী কী এবং কোন কোন অ্যাপ্লিকেন্ট এলিজিবল হবে, কোন কোন অ্যাপ্লিকেন্টের বেশি এই জায়গাতে দাবি থাকবে এই বাড়িগুলি মানে জন্য অ্যাপ্লিকেশন করার জন্য বললেই তো হবে না। এটা তো ল্যান্ড রেজিস্ট্রেশন করতে হবে, পিছনে আরও অনেক ডকুমেন্টস থাকবে, চেক ব্যাক করা হবে যিনি অ্যাপ্লিকেন্ট তার ব্যাকগ্রাউন্ড কী এবং তিনি যে বেনিয়ামূল্যে এই বাড়িটির জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করছেন তার ক্রাইটেরিয়াগুলি কী, অনেকগুলি ক্রাইটেরিয়া বিবেচনা করার পর সরকার সিদ্ধান্ত নেবে। তবে এই ধরনের কোনো আইন এসেছে কিনা আমার নলেজে নেই বা নলেজে না থাকে সত্ত্বেও আমি আপনাকে বলে দিচ্ছি, শুধুমাত্র ইউটিউব অথবা ফেসবুকের এই তথ্যগুলি জানার কারণে আপনারা কখনো বিভ্রান্ত হবেন না। তবে এই বিষয়টি নিয়ে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি লিখে রাখছি, আমি গবেষণা করে সঠিক তথ্য আমি আমার ফেসবুক, ইউটিউব অথবা এনটিভির মাধ্যমে দিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো 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 শিব দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই, ভালো আছে ভাইয়া, বলুন প্রশ্ন করুন। আমার প্রশ্ন হইল, আমার একটা মেয়ের হাজবেন্ডে আমি আনতাম থেকে আরি জি, তো এজেন্সি কাম করলে এটা এক্সপ্রেটলি বলি আপনার মেয়ের করলে ওই বলি এজেন্সির কাজ করুক অথবা যে কোনো কাজ করুক, নো প্রবলেম। এটাকে ফুল টাইম ওয়ার্ক হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনার মেয়ে কি ব্রিটিশ? ব্রিটিশ। হ্যাঁ, এখন এজেন্সি তো আর আপনার মেয়ের এজেন্সি না, এজেন্সি তো থার্ড কোনো পার্টির একটা এজেন্সি। তাহলে আপনার মেয়ে হচ্ছে, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনি বোধহয় টেলিভিশন ফলো করছেন, আপনি পাশের রুমে চলে যান অথবা টেলিভিশন সাউন্ড মিউট করে দিয়ে কথা বলেন। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আপনার কথা? আমার মেয়ের আচ্ছা, আপনার মেয়ে এবং অন্যান্য যারা আছেন তারা রুমে বসে কথা শুনুক, আপনি পাশের রুমে চলে যান, তাহলে আপনি বলতে শুনুন। ধন্যবাদ। আমি আপনাকে খুব ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি আপনার মেয়ের কী কী লাগবে। শুনতে পাচ্ছেন আপনি এখন? হ্যালো, আমার মেয়ের আনতে চাইতেছি আমি। আচ্ছা, আপনার মেয়েকে আনতে চাচ্ছেন? আমার রুকাপটা করেছে, আমি তো কেয়ার অ্যালাউন্সে ডিজেবল অ্যালাউন্স ভাই, সে আমার কেয়ার করতেছে আর আমার রুকাপটা করতেছে। ওই কেয়ার অ্যালাউন্সে যেগুলা পায় এগুলা তার কি এনাফ হবে অ্যাপ্লাই করলে? ও আচ্ছা, ক্যারার হিসেবে আপনি আনতে চাচ্ছেন আপনার মেয়েকে বাংলাদেশ থেকে? জি। এই ক্যাটাগরিতে কোনো ভিসা এখনো মানে হোম অফিস ওপেন করেনি, যুক্তরাজ্য সরকার ওপেন করেনি। আরে না, আমার মেয়ের হাজবেন্ডকে আনতে, আমি 3 মাস আগে দেশে গিয়ে বিয়া দিয়ে আইছি, তখন ওরে হাজবেন্ড অ্যাপ্লাই করবে, তো ওনাকে বলতেছে যে কেয়ার অ্যালাউন্স যদি আমার আমি বুঝতে পেরেছি মানে আপনার মেয়ে আপনাকে কেয়ার করছে, এখন এটা দেখে সে আপনার মেয়ের হাজবেন্ডকে আনতে পারবে কিনা, তাই তো প্রশ্ন? হ্যাঁ, উনি আনতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার মেয়েকে যদি খালি এই কেয়ার অ্যালাউন্স যে পাচ্ছেন এটি দেখালে হবে না, পাশাপাশি ওনাকে যদি আরেকটা এমপ্লয়মেন্ট দেখাতে পারেন, কেননা যখন বাংলাদেশ থেকে আপনার মেয়ের হাজব্যান্ড প্রবেশ করবেন ওনারা কিন্তু মেনটেন্যান্স এবং অ্যাকোমোডেশন অ্যাডিকুয়েট এটা প্রমাণ করতে হবে। এই কারণে যদি থার্ড কোনো পার্টি যদি সাপোর্ট এখানে থেকে থাকে, যিনি ফুল টাইম কাজ করছেন, তিনি যদি বলেন যে যিনি বাংলাদেশ থেকে আপনার মেয়ের হাজব্যান্ড যিনি আসবেন বাংলাদেশ থেকে, উনি আসলে ইংল্যান্ডের যে বেনিফিটের উপর কোনো সমস্যা হবে না। আর আপনার মেয়েকে যেহেতু উনি আপনাকে লুক আফটার করছেন, এই কারণে যে উনি যে কেয়ার অ্যালাউন্স পাচ্ছেন এটা একটা এলিজিবল বেনিফিট। এটা থাকার কারণে আপনার মেয়েকে বর্তমান আইনের অধীনে যে 29,000 পাউন্ড বাৎসরিক ইনকাম, সেই ইনকামটি ওনাকে করতে হবে না। উনি সরাসরি আপনার এই কেয়ারার হিসেবে উনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই ক্ষেত্রে ওনার 12 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, 12 মাসের ওনার যে আপনি যে কেয়ার অ্যালাউন্স পাচ্ছেন উনি, সেটার প্রমাণ, ডিডব্লিউপির চিঠি এবং গভর্নমেন্টের যে অর্গানাইজেশন থেকে যে চিঠি ওনাকে দেওয়া হচ্ছে সেই চিঠি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। এবং আপনার মেয়ের জামাই যখন বাংলাদেশ থেকে ইংল্যান্ডে ইন্টিক্লেন্স নিয়ে আসবেন, যে প্রপার্টিতে আপনার মেয়ের জামাই থাকবেন সেই প্রপার্টিতে অ্যাডিকুয়েট অ্যাকোমোডেশন রয়েছে, এটাকে এস্টাবলিশ করার জন্য একটা হেলথ ভিজিটর দিয়ে আপনাকে একটি রিপোর্ট আনাতে হবে। এই সমস্ত জিনিসগুলি একসাথে করে আপনি সাবমিট যদি করেন, ইনশাল্লাহ বলে দিচ্ছি আবারও 12 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, 12 মাস উনি যে আপনাকে লুক আফটার করছেন সেই এভিডেন্সগুলো লাগবে এবং পাশাপাশি থার্ড পার্টির কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি আপনি শো করতে পারেন, দেখাতে পারেন অ্যাপ্লিকেশনের সাথে, তাহলে ইনশাল্লাহ আপনার মেয়ের জামাই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন অ্যাজ দ্য ডিপেন্ডেন্ট স্পাউস অফ ইউর ডটার ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। তো যে জায়গাটাতে আমি থেমে গিয়েছিলাম, আমি বলেছিলাম যে কখনো মনে করো না যে আল্লাহ অন্যায়কারীদের অন্যায় কর্মকাণ্ড সংক্রান্ত বিষয়ে মোটেও অবগত নন।
যে কারণে আমি এই কথাটি বলেছিলাম, বাংলাদেশ থেকে আগত একজন মহিলা যাকে ইংল্যান্ডে বসবাসকারী একজন নাগরিক বিয়ে করেছেন, বিয়ে করে তাকে ইংল্যান্ডে ইনডেফিনিট লিভ টু রিমেইন অর্জন করার ক্ষেত্রে সহায়তা করেছেন, পরবর্তীতে তাকে ব্রিটিশ সিটিজেন হওয়ার ক্ষেত্রে সহায়তা করেছিলেন। সেই মহিলা 2 বাচ্চাসহ বাড়িঘর নিয়ে এই পুরুষের বিরুদ্ধে মিথ্যে রেপ কেসের অ্যালিগেশন নিয়ে এসেছে এবং বলেছে 1 বছর পূর্বে তাকে একবার রেপ করা হয়েছিল, 2 বছর পূর্বে তাকে একবার রেপ করা হয়েছিল, বিভিন্ন মাসের কথা বলে এখানে বলা হয়েছে। এই অ্যালিগেশনের পরিপ্রেক্ষিতে পুলিশ অফিসাররা তার বাসায় রেড দেয় এবং তাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং দীর্ঘ 10 ঘন্টা তাকে অন্তরীণ করে রাখে পুলিশ স্টেশনের ভেতরে। কতই না মর্মান্তিক একটি বিষয়। মানে ঘরের মালিক হওয়া সত্ত্বেও এই ভদ্রলোক এখন ঘরহারা হয়ে গেছেন। কিভাবে? পুলিশ যখন উক্ত ব্যক্তিকে পুলিশ বেলে ছেড়ে দেয়, সেই বেল কন্ডিশনের একটি জায়গাতে লেখা আছে যে তিনি যাতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সেই বাড়ি, যে বাড়ির মালিক এই পুরুষ, সে বাড়ির আশেপাশে যাতে না যান। আর যেহেতু তার বিরুদ্ধে তার ওয়াইফ এই রেপ কেসের অ্যালিগেশন নিয়ে এসেছেন, তিনি যাতে তার ওয়াইফের সাথে কোনো ধরনের কমিউনিকেশন না করেন, এই ধরনের একটি রেস্ট্রিকশনস দেওয়া আছে। ভদ্রলোকের কিন্তু 2টো বাচ্চা রয়েছে এবং ভদ্রলোক কিন্তু নিজে ওই ঘরের মালিক। পরবর্তীতে যে সমস্যাটি হয়েছে, তিনি যে জায়গাতে কাজ করতেন সেই কর্মস্থলে যেহেতু রেপ কেসের অ্যালিগেশন, পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার বিরুদ্ধে একটি রেপ কেস রয়েছে। এই বিষয়টি জানার সাথে সাথে যদিও এটি প্রুভেন না, যে অ্যালিগেশনটি আনা হয়েছে সেই অ্যালিগেশনটি এখনও আন্ডার ইনভেস্টিগেশন, তার তৎসত্ত্বেও যেহেতু রেপ কেসের অ্যালিগেশন, তার যে এমপ্লয়ার তৎক্ষণাৎ তার এই এমপ্লয়মেন্টটিকে সাসপেন্ড করে দিয়েছেন। তাহলে ভদ্রলোকের কী অবস্থা হলো? বাড়ির মালিক হওয়া সত্ত্বেও তিনি বস্তুচ্যুত, বাড়ি হারা হলেন, আর বাচ্চাদের বাবা হওয়া সত্ত্বেও বাচ্চা হারা হলেন। আর অন্যদিকে বাচ্চারা তাদের এই যে প্রিয়তম যে বাবার যে আদর ভালোবাসা থেকে বঞ্চিত হলো। লাভটা কী হলো? লাভটা হলো এই যে মহিলা এই পুরুষের বিরুদ্ধে মিথ্যে রেপ কেসের অ্যালিগেশন এনেছিলেন, সেটি এখনও আন্ডার ইনভেস্টিগেশন। তার এই অ্যালিগেশনের মেইন যে কারণ, সামহাও তার যে প্রপার্টি তিনি তৈরি করেছিলেন, সেই প্রপার্টি মানে মালিকানা অর্জন করা। একটি বিষয় দর্শক কখনো মন থেকে ভুলে গেলে চলবে না, যে আমাদের ইসলাম ধর্মের যে ভিত্তি বলে একটি ভিত্তি হচ্ছে যে বিবাহ, এবং হাদিস শরীফে এসে বিবাহ করার মাধ্যমে হাফ অফ দি ইবাদত, মানে ধর্মের অর্ধেক আমরা কমপ্লিট করে ফেলি। তাই যদি হয়ে থাকে যে ইজাব এবং কবুল পরে যে বিবাহটি হলো, যে বিবাহের মাধ্যমে 2টো সন্তান পৃথিবীতে আসলো, সেই হাজব্যান্ডের বিরুদ্ধে যখন মিথ্যে রেপ কেসের অ্যালিগেশন এই ওয়াইফ নিয়ে আসছেন, তার কি বুকে একটু কষ্ট হলো না? তার কি বুকে একটু নেড়টলো না যে তিনি তো ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছেন? এই মিথ্যে অপবাদ দেওয়ার কারণে তাকে তো ইসলামচ্যুত হয়ে যেতে হবে, এবং পরকালে তো তার জন্য তো জাহান্নামের সর্বনিম্ন স্তরের আগুন তো রয়েছেই। আর ইহজন্মে এই পুরুষটি যদি শক্তিশালী আইনজীবী নিয়ে তার এই অপকর্মের বিরুদ্ধে শক্তিশালী আইনজীবীর সাহায্য নিয়ে যদি রুখে দাঁড়ান, তাহলে এবং তিনি যদি প্রমাণ করতে সক্ষমপর হন যে এই মহিলা মিথ্যে কথা বলেছিলেন, মিথ্যে রেপ কেসের অ্যালিগেশন নিয়ে এসেছিলেন, তাহলে কিন্তু এই মহিলার ইহজীবনে যাবজ্জীবন পানিশমেন্ট পাওয়ার একটি মানে বিধান যুক্তরাজ্যের আইন রয়েছে, তিনি সেই পানিশমেন্টটি পেয়ে যাবেন। এবং যেই 2জন বাচ্চা যারা এই অসহায় নিরীহ পিতার পিতৃস্নেহ থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের দিকে তাকিয়ে, ইসলামের দিকে তাকিয়ে এই মহিলার উচিত মাথা অবনত করা। কিন্তু আল্লাহ পাক কিন্তু সমস্ত জিনিস দেখছেন, সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ পাক অবগত, এবং এই বিষয়গুলো আমাদের মনে নিয়ে এসে আল্লাহ ভীতি বাড়িয়ে ইসলামের প্রতি আমাদের মমতাবোধ যদি একটু বাড়িয়ে দিই, তাহলেই কিন্তু এই ধরনের অপকর্ম থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। আর আরেকটি বিষয় দর্শক মণ্ডলী, খালি প্রতি বছর মক্কা শরীফে গিয়ে হজ করে আসলেই হবে না, এবং ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে আমি হজ করে এসেছি এভাবে ফলো করে পাবলিশ করলেই কিন্তু একটি মানুষ মন থেকে প্রাণ থেকে পবিত্র মানুষ হয় না। আমি এমন অসংখ্য মানুষ দেখেছি ঠিকই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আবার ঠিকই মক্কা শরীফে গিয়ে সকল হজ আদায় করেছেন, আবার উপর দিয়ে খুব ভালো ভালো মানুষের মতো কথা বলেন, তার ভেতরে যে শয়তানি, এদেরকে আমি বলি হিপোক্রেট। আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দর্শক মণ্ডলী আমি কয়েকটি বিষয় সবসময় বলে থাকি, বি গুড, ডু গুড, বি কাইন্ড, অ্যাভয়েড হিপোক্রেসি। এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে দূরে রাখতে পারলেই কিন্তু আমরা আদর্শ ভালো মানুষ হয়ে উঠতে পারবো এবং মানুষকে সাহায্য করতে পারবো। দর্শক মণ্ডলী, প্রচুর আপডেট নিয়ে আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছিলাম, এবং আপনাদের ভিতরে মৌলিক মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য এই কথাগুলি দিয়ে আমি শুরু করেছি। আমি প্রথম যে লিগ্যাল আপডেটটি সেটি হচ্ছে ইমিগ্রেশন স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ে, এবং
এই গাইডেন্সটি এসেছে আমি না এটি পরবর্তী গাইডেন্স। প্রথম যে গাইডেন্স সেটা হচ্ছে অ্যাসাইলাম অ্যাকোমোডেশন রিকোয়েস্ট, অর্থাৎ 3 মে 2024 থেকে এই গাইডেন্সটি পাবলিশ করা হয়েছে। যারা অ্যাসাইলাম সিকার তারা কীভাবে অ্যাকোমোডেশনের জন্য তারা রিকোয়েস্ট করবেন এবং তাদের রিকোয়েস্টগুলোকে কীভাবে হোম অফিসের কেস মূল্যায়ন করবেন সেই বিষয়ে একটি সঠিক দিক নির্দেশ এখানে বলা হয়েছে। এবং এই ক্ষেত্রে সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে যে হোটেল অ্যাকোমোডেশন যেভাবে এক্সপেন্সিভ হয়ে গিয়েছে এবং মিলিয়ন মিলিয়ন পাউন্ডস যেভাবে সরকারের অপচয় হচ্ছে, সেই অপচয়গুলো সাশ্রয় করার জন্য সরকার মনে করেছে যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করবে অ্যাসাইলাম সিকারদের অ্যাকোমোডেশন অ্যালোকেশন করার ক্ষেত্রে তাদেরকে কীভাবে অ্যাকোমোডেশনগুলি প্রদান করা হবে। প্রথম যে বিষয়টি সরকার মনে করেছে যে শেয়ারিং অল ফর্মস অফ অ্যাকোমোডেশন, অর্থাৎ HMO-তে মানে যে অ্যাকোমোডেশনগুলো রয়েছে যেখানে মাল্টিপল অকুপেন্টস একসাথে বসবাস করেন একটি ঘর, বাট এখানে 5 থেকে 6 জন একসাথে রেন্ট করে থাকেন, এরকম একটি ঘরের ছোট্ট একটি রুমে হয়তো বা অ্যাসাইলাম সিকারকে জায়গা দেওয়া সম্ভব কিনা সেই বিষয়টি সরকার এই পলিসির ভিতরে নিয়ে এসছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ইউজ অফ এক্স মিলিটারি ডিফেন্স সাইটস, অর্থাৎ আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের অনেকগুলো জায়গা রয়েছে, মিলিটারি সাইটস রয়েছে যেগুলি বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে এবং অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। সেই জায়গাগুলোকে কীভাবে কার্যকরী করে এই অ্যাসাইলাম সিকারদের সেই জায়গাগুলোতে স্থানান্তরিত করা যায় সেই বিষয়েও এই পলিসিতে একটি দিক নির্দেশ এসেছে। এছাড়াও ভেসেলস, একজন দর্শক আমার জন্য লাইনে আছেন, দেখি দর্শক চলে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার মোহিত খান সাহেবের ফোনটা পেলাম ভাই। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আমি ফোনে কথা বলছি, ধন্যবাদ এত সুন্দর করে সম্মান দেখিয়ে কথা বলার জন্য। জি, এত সুন্দর। আপনার ফোনটা আমাকে দিবেন? হ্যাঁ, আপনি আমার নাম্বারটা পাবেন আমাদের অনুষ্ঠান শেষে। আমাদের যে কন্ট্রোল রুমের দায়িত্বে যারা আছেন তাদেরকে টেলিফোন করলে পেয়ে যাবেন। বাট আপনার প্রশ্নটি বলুন একটু কাইন্ডলি। আমার কোনো প্রশ্ন নাই, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আমার অনেকগুলো কাজ আছে, এই জন্য আলাপ করবো। তবে আপনার ফোনটা কে দিবে আমাকে? ও আচ্ছা, আমাদের প্রোডাকশন টিমের দায়িত্বে কয়েকজন ভাই আছেন। আপনি যে স্ক্রিনের নিচে যে নাম্বারটি আছে সেখানে ফোন দিলেই আপনাকে নাম্বারটি, অথবা আমার কথা শেষ হয়ে যাওয়ার পরেই উনি আপনাকে নাম্বারটি দিয়ে দেবেন ইনশাল্লাহ। আমি আবার ফোন করব? জি, আরেকবার ফোন করেন। অনুষ্ঠান শেষে ফোন দিলে আপনি নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ। অথবা আমাদের যে বিজ্ঞাপন বিরতি হবে, বিজ্ঞাপন বিরতির ব্রেকে আপনি ফোন দিলে আপনি নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর 5 মিনিটের মধ্যে আমাদের ব্রেক হবে ইনশাল্লাহ। কাইন্ডলি যদি আপনি মাইন্ড না করেন, আপনার জন্য পরিষ্কার বড় মানুষ, আপনি যদি আপনার ফোনটা আমার নাম্বারে জমা করে দেন, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আমার অনেকগুলো কাজ আছে, বুঝছেন না? আল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেখ, আমি দোয়া করি। আপনি আমার নাম্বার পেয়ে যাবেন। আপনি কাইন্ডলি আর 5 মিনিটের মাথায় আমাদের ব্রেক হয়ে যাবে, বিজ্ঞাপন বিরতির ব্রেক, তখন ফোন দিলে আপনাকে নাম্বারটি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো এই দর্শকের প্রশ্ন অন্যান্য দর্শকের উদ্দেশ্যে বলছি যে অনলাইনে আমরা কখনো আমাদের নাম্বার আমরা দেই না। তো কাইন্ডলি দয়া করে যদি কখনো আমাদের যে কোনো আইনজীবীর নাম্বার যদি আপনারা পেতে চান, আপনারা হয় বিজ্ঞাপন বিরতির মাঝখানে অথবা অনুষ্ঠানের শেষে আপনারা ফোন দেবেন, আপনার নাম্বার পেয়ে যাবেন। ধন্যবাদ এই প্রশ্নের জন্য। তো যে জায়গাতে আমি থেমে গিয়েছিলাম, আরেকটি যে পন্থা যুক্তরাজ্য সরকার মনে করেছে গ্রহণ করবে অ্যাসাইলাম সিকারদেরকে অ্যাকোমোডেট করার জন্য, সেটি হচ্ছে ইউজিং ভেসেলস, অর্থাৎ সমুদ্রের উপরে ভাসমান যে সমস্ত ভেসেলস রয়েছে, যেমন বর্জ্য রয়েছে, বর্জ্যবাহী পণ্যবাহী যে বর্জ্য আসে সেই জায়গাতে স্থানান্তর করা সম্ভব হয় কিনা। আরেকজন দর্শক আমাদের জন্য চলে এসেছেন, আমি চলে যাচ্ছি দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। এই দর্শক আমরা হারিয়ে ফেলেছি। সমুদ্রে ভাসমান বর্জ্যবাহী যে পণ্যবাহী যে সমস্ত বর্জ্য রয়েছে, এর অর্থ কী? এর হচ্ছে এই সমুদ্রের যে ভাসমান জাহাজ, সে জাহাজে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ ভূমির বাইরে জাহাজে তাদেরকে স্থানান্তরিত করা হবে, এই ধরনের একটি বিষয়। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন সংবাদপত্রে এবং বিভিন্ন নিউজ মিডিয়াতে উঠে এসেছিল সরকার সমুদ্রে আগমনকারী একটি জাহাজে ইতিমধ্যে অ্যাসাইলাম সিকারদেরকে প্রেরণ করার জন্য তার সে জায়গাতে বাসস্থান নির্মাণ করা হয়েছে, ভেতরে আবাসস্থান তৈরি করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর আরেকটি যে বিষয় সেটি হচ্ছে এই ইউজ অফ মিলিটারি ব্যারাকস, অর্থাৎ মিলিটারি যে ব্যারাকসগুলো রয়েছে যেগুলো এখন বর্তমানে কার্যকরী নয়, অকার্যকর অবস্থায় রয়েছে, সেই জায়গাগুলোকে রিডেভেলপ করে অ্যাসাইলাম সিকারদেরকে সেখানে স্থানান্তরিত করা। এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে
যে যে সমস্ত অ্যাসাইলাম সিকার যুক্তরাজ্যে প্রবেশ করেছেন এবং এই অ্যাসাইলাম সিকার তারা যারা বৈধভাবে অথবা অবৈধভাবে যেভাবে যুক্তরাজ্যে প্রবেশ করে থাকুক না কেন তাদের ক্ষেত্রে এই অ্যাকোমোডেশনের যে পলিসি সেটি প্রযোজ্য। আর যারা অবৈধ পন্থায় যুক্তরাজ্যে প্রবেশ করেছেন তাদের জন্য যুক্তরাজ্য সরকার নতুন আরেকটি আইন ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। 2024 এই রুয়ান্ডা এই অ্যাক্টটি তৈরি করা হয়েছে। এই অ্যাক্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মাইগ্রেন্ট অবৈধ পথে ডিঙিতে করে নৌকাতে করে যুক্তরাজ্যে প্রবেশ করবেন এবং যুক্তরাজ্যে প্রবেশ করে যদি তারা অ্যাসাইলাম ক্লেম করে তাহলে তাদেরকে সরাসরি যুক্তরাজ্যে তাদের এই অ্যাসাইলাম ক্লেমের সিদ্ধান্তগুলি গ্রহণ করা হবে না। তাদেরকে বিমানে করে আকাশে উড়িয়ে রুয়ান্ডাতে পাঠানো হবে এবং রুয়ান্ডাতে তাদের এই অ্যাসাইলাম ক্লেমগুলোর যাচাই বাছাই করা হবে এবং যদি তারা তাদের অ্যাসাইলাম ক্লেমের ক্ষেত্রে সাফল্য অর্জন করেন তাহলে নতুন আইনের অধীনে তাদেরকে রুয়ান্ডাতে পুনর্বাসন করার ব্যবস্থা করা হবে। যদিও তাদের অ্যাসাইলাম ক্লেমগুলো সাকসেসফুল হচ্ছে তারা কিন্তু যুক্তরাজ্যে ফিরে আসতে পারবে না। আমি আবার বলছি তারা কিন্তু যুক্তরাজ্যে ফিরে আসতে পারবে না। তাদেরকে রুয়ান্ডাতে পুনর্বাসন করা হবে এবং রুয়ান্ডার অথবা তাদের সামনে স্কোপ ওপেন থাকবে। তারা ইচ্ছে করলে তাদের যে স্বীয় দেশ সেই স্বীয় দেশেও তারা প্রত্যাবর্তন করতে পারবেন। তো সরকারের নতুন এই আইনটি নিয়ে এসেছেন অতি সাম্প্রতিক সময়ে এবং এপ্রিল 2024 থেকে এই আইনটিকে কার্যকর করা হয়েছে এবং আপনারা জানেন যে এই আইনের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটি সেই ব্যাকগ্রাউন্ডে রুয়ান্ডা ট্রিটি বেশ কয়েকবার মুখ থুবড়ে পড়েছে আদালতের প্রাঙ্গণে। প্রথমে ছিল হাইকোর্টে, হাইকোর্ট থেকে যখন হাইকোর্টের মহামান্য বিচারপতিগণ রুয়ান্ডা ট্রিটির পক্ষে রায় প্রদান করে বলেছিলেন সেটি আইন বিরোধী কোনো ট্রিটি নয়। পরবর্তীতে এর বিরুদ্ধে যখন অ্যাপিল করা হয় কোর্ট অফ অ্যাপিল থেকে বলা হয়েছিল এই ট্রিটির আইন বিরুদ্ধ। এর বিরুদ্ধে যখন সরকার সুপ্রিম কোর্টে অ্যাপিল করেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিগণ বলেছেন যে এই চুক্তিটি ছিল আইন বিরোধী চুক্তি। পরবর্তীতে সরকার কিন্তু এই চুক্তিটি কার্যকরী করার জন্য নতুন আরেকটি চুক্তি তৈরি করেন এবং সেই চুক্তিটি হাউস অফ লর্ডসে গিয়ে কিন্তু মুখ থুবড়ে পড়েছিল। পরবর্তীতে সরকার হাউস অফ কমন্স থেকে নতুন আরেকটি চুক্তি তৈরি করেন এবং সেই চুক্তিটি বর্তমানে কার্যকরী করা হয়ে গেছে। সুতরাং যে সমস্ত অ্যাসাইলাম সিকার ডিঙিতে করে নৌকাতে করে যুক্তরাজ্যে অবৈধ পথে ঢুকে মনে করেছেন যে তারা যুক্তরাজ্যে অ্যাসাইলাম করে যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন তাদের জন্য এটি একটি মরার উপর খাড়ার ঘা। তারা যুক্তরাজ্যে অবস্থান করতে পারবেন না। এই হচ্ছে অ্যাসাইলাম সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত একটি আপডেট। আর অন্যদিকে বায়োমেট্রিক ইনফরমেশন কেস ওয়ার্কার্স গাইডেন্স, আপনারা জানেন যে সমস্ত হোম অফিসের যে সিস্টেমগুলো আস্তে আস্তে অনলাইনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই গাইডেন্সটি 3 মে 2024 পাবলিশ করা হয়েছে এবং বলা হয়েছে হাউ টু ম্যানেজ অ্যাপ্লিকেন্টস বায়োমেট্রিক ইনফরমেশন। কীভাবে অ্যাপ্লিকেন্টের বায়োমেট্রিক ইনফরমেশনগুলোকে ম্যানেজ করা হবে সেই বিষয়ে এই পলিসিটি কার্যকরী হবে এবং একজন ব্যক্তির আইডেন্টিটি স্টাবলিশ করার জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো দরকার, মানদণ্ডগুলো দরকার, সেই ক্রাইটেরিয়াগুলো এই বায়োমেট্রিক ইনফরমেশনের ভিতরে থাকবে। সেগুলি কি? নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এবং তাদের কোনো ভ্যালিড কোনো পারমিশন আছে কিনা থাকার এবং এটি অন্যান্য ম্যানেজ করার ব্যবস্থা করা হবে। বলতে বলতে আমরা ছোটো একটি বিজ্ঞাপন বিরতির দ্বারা চলে এসেছি। আপনারা কোথাও যাবেন না। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আইন অধিকার সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা বিভিন্ন দর্শকের যে প্রশ্ন এবং বিভিন্ন লিগ্যাল আপডেট সেই বিষয়গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি। তো বিজ্ঞাপন বিরতির এই পরবর্তী অধ্যায়ে আমরা সেই বিষয়টি অব্যাহত রাখব। দর্শক, বিজ্ঞাপন বিরতির পূর্বে বায়োমেট্রিক ইনফরমেশন কেস ওয়ার্কার্স গাইডেন্স যে নতুন যে আপডেট এসছে সেটি বলতে গিয়ে আমি থেমে গিয়েছিলাম এবং সে জায়গা থেকে আমি আবার শুরু করছি। তো যে উদ্দেশ্যে এই বায়োমেট্রিক ইনফরমেশনসগুলো ইউজ করা হবে তার মূল উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তির যে বায়োমেট্রিক ইনফরমেশন সেগুলি অ্যাকুরেট কিনা সেই রেকর্ড হোম অফিসের কাছে রাখার জন্য এবং দ্বিতীয়ত অন্যান্য যে ডাটাবেস রয়েছে সেই ডাটাবেসের সাথে একজন ইন্ডিভিজুয়ালের যে তথ্য সেগুলি সঠিক থাকবে কিনা সেই বিষয়টি যাচাই বাছাই করে দেওয়া। তো যেহেতু বায়োমেট্রিক ইনফরমেশনের কথা উঠে এসেছে এবং যেহেতু অনলাইন সিস্টেমের কথা উঠে এসেছে এই জায়গাতে কয়েকটি বিষয় আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করতে চাচ্ছি। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি যে হোম অফিসের যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্লায়েন্টের যে তথ্যগুলো সঠিকভাবে তাদের কাছে না থাকার কারণে আমাদেরকে ব্যাপকভাবে বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে। একটি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। রিসেন্টলি দুটো অ্যাপিলের ক্ষেত্রে
আমি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আমি অ্যাপিলে উইন করেছিলাম, যার বিরুদ্ধে হোম অফিস অ্যাপিল করেছিল। যখন এই অ্যাপিলটি আপার ট্রাইব্যুনালে গিয়েছিল, সেই আপার ট্রাইব্যুনালে আমি উইন করেছিলাম। তো প্রথম কেসটি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে ছিল 2023 সেপ্টেম্বরে, 2022 সেপ্টেম্বরে, আর দ্বিতীয় কেসটি 2023 ডিসেম্বরে আমি উইন করেছিলাম। দর্শক প্রশ্নের উত্তর দিয়ে আমি চলে যাচ্ছি এই বিষয়টি বলার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আর খুব সুন্দর লাগতেছে আপনাকে সুন্দর করে বোঝানোর জন্য। আপনার সুন্দর করে বলার কারণে আমার মনে সুন্দর একটা অনুভূতি আসছে, ধন্যবাদ ভাইয়া। না, আপনার প্রোগ্রামটা আমি প্রায় দেখি সময় খুব সুন্দর আপনি এক্সপ্লেইন করে বুঝান। ধন্যবাদ। ভালো লাগে। এটা বোধহয় আমার বাবার কাছ থেকে পাওয়া একটা গুণ। আমার বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। কেন সব সময় হাসি মুখে কথাবার্তা বলেন, আসলে খুব শান্তি লাগে আর কি। আমরা যারা রুগী আছি সবাই তো ডাক্তার, জি, আপনার কাছে কোনো ডাক্তার আছে যে গেলে আরো রোগ পারে, আর কোনো ডাক্তার আছে কথাবার্তা বলে আগে 80% কমে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি যে কথাটা বললেন 80% কমে যাওয়া, আল্লাহ পাক আপনি সম্পূর্ণ 100% কমে দেখে, আমি সেই দোয়া করি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আমিন। আপনি প্রশ্ন করুন ভাই প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, আমার ফ্যামিলি সহ আমি লিভ টু রিমেইনে আছি। জি, কবে পেয়েছেন? আমি পেয়েছি 2.5 বছর হয়ে গেছে। জি। তো আমি ইউনিভার্সাল ক্রেডিটে আছি, আল্লাহর রহমতে সবকিছুই ঠিকঠাক আছে আমার। জি ভাইয়া। তো আমি এক্সটেনশনের জন্য ফিওর বার করেছিলাম 5 মাস আগে। জি। তো এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই আর কি। জি। তো এর ভিতরে আমি ধরেন 5-6 সপ্তাহ আগে আরেকটা রিমাইন্ডার দিয়েছিলাম। জি। তো এখনো আর কোনো ডিসিশন আসে নাই। জি। এখন আমার কি করা উচিত? আর আমি ইউনিভার্সাল ক্রেডিটেও আছি, আর এর 5-6 মাস আগে আমি কাজে ছিলাম, আমি অসুস্থ ছিলাম। ওইগুলা দিয়ে সিক নোট বা ডাক্তারের সবকিছু দিয়ে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। জি। এখন কতদিন সময় লাগতে পারে বা আমার কি করা উচিত, আর কতটুকু আপনার এক্সপিরিয়েন্সে বলে যে আমি কি আবার যেতে পারি, একটু আলাপ করে। হ্যাঁ, বলছি আপনাকে, যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে আবার জিজ্ঞেস করতে পারবেন। প্রথমত 5 মান্থস যে লেগে গিয়েছে, এতদিন লাগার কথা না, বাট আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি মাঝে মাঝে কিছু কিছু কেসের ক্ষেত্রে 5 থেকে 6 মাস ওদের সময় লেগে যায়। আপনি যে কাজটি করেছেন, মানে 5-6 সপ্তাহ আগে যে রিমাইন্ডার দিয়েছেন, এটি সঠিক কাজ করেছেন আপনি। বাট এখনও যেহেতু আপনার কোনো রিপ্লাই আসেনি হোম অফিস থেকে, আপনি আরেকটি কাজ করতে পারেন যে আপনি ওদেরকে বলতে পারেন যে আপনার যে ইউনিভার্সাল ক্রেডিট আপনাকে যে নিয়মিত আপডেট দিতে হয় আপনাদেরকে পোর্টালে, সেই পোর্টালে আপডেট দেওয়ার জন্য হোম অফিসে আপনার অ্যাপ্লিকেশনের বর্তমান অবস্থানটি কী, কোথায় রয়েছে সেই বিষয়টি আপনাকে জানাতে হবে ইউনিভার্সাল ক্রেডিটকে। এবং এই বিষয়টি সাথে নিয়ে, এবং আপনার কেননা রেগুলারলি আপনারা যারা ইউনিভার্সাল ক্রেডিট রয়েছেন তাদের একটি অনলাইন পোর্টাল রয়েছে, যে পোর্টালে আপনাদেরকে আপডেট করতে হয়। এখন আপনার ফি ওয়েভারের অ্যাপ্লিকেশনটি এতদিন যদি পেন্ডিং থেকে থাকে, আপনি কিন্তু সেই জায়গাতে আপনি মানে হিমশিম খেয়ে যাবেন আপনি, যে ইউনিভার্সাল ক্রেডিটের যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টের জায়গাটি, এই জায়গাটি আপনার ভিতরে কিন্তু আরও স্ট্রেস অ্যাংজাইটি নিয়ে আসার কথা। তো এই বিষয়টি ব্যাখ্যা দিয়ে, প্লাস আপনি এর আগে ইতিমধ্যে আপনি বলেছেন যে আপনি আপনি সিক নোটস এগুলি দিয়েছেন, আপনার রিসেন্ট আরেকটি যদি থেকে থাকে প্রেসক্রিপশন থেকে থাকে সেটি দিয়ে, আপনার কি বাচ্চা আছে কোনো? হ্যাঁ, আমার 2 বাচ্চা আছে। আচ্ছা, বড় বাচ্চা ব্রিটিশ হয়ে গেছে। আচ্ছা, ছোট বাচ্চার বয়স কত? 5.5 বছর। তো ওর বার্থ সার্টিফিকেট যদিও এদের কাছে এই তথ্যগুলো থাকার কথা, সাথে দিয়ে আপনি রিকোয়েস্ট করবেন যে তাড়াতাড়ি আমাকে যদি দেওয়া হয়, আমি কিন্তু অলরেডি ডেস্টিটিউট হয়ে গেছি, এবং ইউনিভার্সিটি ক্রেডিট থেকে আমার যদি ইউনিভার্সিটি ক্রেডিট বন্ধ করে দেওয়া হয়, আমি কিন্তু এখন পথের ফকির হয়ে যাব, আমাকে তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত দাও। তখন মানে মহা দয়াশীল অনেক কেস রয়েছে নমস্তের ভিতরে, তারা কিন্তু ঠিকই আপনাকে তথ্য দিয়ে জানিয়ে দেবেন। বাট ভদ্র হয়ে, বিনীত হয়ে, মার্জিত হয়ে আপনাকে রিকোয়েস্ট করতে হবে। 5-6 সপ্তাহ আগে করেছেন, আপনি রিকোয়েস্ট এখন করতে পারবেন আপনি, এবং আমি আশা করি এই রিকোয়েস্টটি করার পর উইদিন 1 or 2 উইক্সের ভিতরে আপনার সিদ্ধান্ত চলে আসবে। আপনি নেক্সট শোতে টেলিফোন করে আমাকে জানাবেন পেয়েছেন কিনা। ওকে ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার প্রশ্ন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় দর্শক, হ্যালো, ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনি কাইন্ডলি টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন কাইন্ডলি। আমি একটু আলাপ করতে আসলাম। জি, আপনি টেলিফোনটা কাছে নিয়ে কথা বলেন, দূরে দূরে শোনা যাচ্ছে কাইন্ডলি।
ওকে ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন মাচ বেটার ক্লিয়ার, বলুন ভাইয়া। ওকে ভাই, একটা প্রশ্ন আমার 10 ইয়ার্স অক্টোবরে 19 তারিখে ফুলফিল হবে। জি। বাট আমার একটা প্রশ্ন হচ্ছে, কোন অ্যাপ্লিকেশন ফর্ম দিয়া আমি 10 ইয়ার্স রুটে যে আইএলআর অ্যাপ্লিকেশন সাবমিট করতাম, ওটাটা কইয়া দেবা প্লিজ। আর কিটা কিটা ডকুমেন্ট লাগে ওগুলাটা কইলে আমার বড় ভালো আচ্ছা হইবো। আচ্ছা, আপনি কি লফুল রেসিডেন্স? লফুল? লফুল রেসিডেন্ট। আমি আইসাম হরিয়া 2014 জি। বাট বাদে ও যে বেতন আমার হয়েছিল না হরি, বাদে আমার 10 ইয়ার্স রুটও নিয়ে ফেলাই দিছি। তো 10 আচ্ছা, ইয়ার্স তাহলে আপনি সেট এলআর এ আপনি অ্যাপ্লাই করবেন। আপনি SEAT সেট এলআর এই অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন ভাইয়া। এবং এটি অনলাইন অ্যাপ্লিকেশন। আপনি কি আগে কখনো অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন আপনি? আগে আমি সলিসিটার দিয়ে করাইছিলাম। বাট আচ্ছা আচ্ছা, এখন আপনি নিজে যদি করতে চান আপনি আমি নিজে করতাম। আচ্ছা, নিজে করতে হলে যেটা করতে হবে আপনাকে প্রথমে অনলাইনে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেটেলমেন্ট 10 ইয়ার্স টুয়ার্ড সেটেলমেন্ট এটা দিলে অনলাইনে একটি লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ঢুকে আপনাকে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে ঢুকতে হবে এবং এদিকে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কেন ক্রাইটেরিয়া আছে বলার পরে আপনি অ্যাপ্লাই নাও এরকম একটি বিষয় আসবে। আমি আপনাকে স্টেপগুলির কথা বলছি। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে আর ইউ ইন দি ইউকে, আপনি বলবেন ইয়েস ইউ আর ইন দি ইউকে। তারপরে আপনাকে জিজ্ঞেস করতে অন্যান্য যে তথ্যগুলি সেগুলি দেওয়ার পরে ভেতরে আপনাকে একটি আপনাকে ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার সাথে হোম অফিসে যোগাযোগ হবে। আপনি বুঝতে পেরেছেন আপনি? জি জি বুঝলাম। তো আপনি যে ইমেল অ্যাড্রেসটা আপনি নিয়মিত ইউজ করেন সেই ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ধরেন আপনার পাসওয়ার্ড হচ্ছে সে ফর এক্সাম্পল ক্রিস 2020, এটার পাসওয়ার্ড নর্মাল আপনি ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড, কিন্তু সেই পাসওয়ার্ডটি আপনি ইয়াতে ইউজ করবেন না। আপনার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করলেন ওদের লিঙ্কে সেটা ইউজ করবেন। সেখানে নতুন একটি পাসওয়ার্ড আপনি ইউজ করবেন। হতে পারে লন্ডন 2024 অথবা বাট 10 ডিজিটের একটি পাসওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে, কিছু অ্যালফাবেটস এবং কিছু আপনার নাম্বারস দেওয়ার পরে আপনার এই ইমেল অ্যাড্রেসটি রেজিস্টার্ড হয়ে যাবে। তখন আপনি আপনার ইমেল অ্যাড্রেসে গিয়ে চেক ব্যাক করে দেখবেন যে কোনো হোম অফিস থেকে ইমেল গিয়েছে কিনা। যদি যায় আপনি সেখানে ভেরিফাই করবেন আপনার ইমেল অ্যাড্রেসটি। ভেরিফাই ওখানে ক্লিক করলে লিঙ্কটি পেয়ে যাবেন। লিঙ্কে ঢুকবেন, লিঙ্কে ঢুকে যে নতুন যে পাসওয়ার্ডটা আপনি ইউজ করেছেন হোম অফিসের জন্য সেটি আপনি ব্যবহার করবেন। করলে ভেতরে আপনার সমস্ত তথ্য চলে আসবে। আপনাকে কী কী দিতে হবে, আপনার নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, আপনি কবে এসেছেন ইংল্যান্ডে, আপনার পাসপোর্টের নাম্বার কী, আপনার পাসপোর্টের শুরু কবে শেষ কবে, এই তথ্যগুলি আপনার লাগবে। এবং অতীতে আপনি কতবার এক্সটেনশন করেছিলেন সেই ডেটগুলি এখানে দিয়ে দিতে হবে। এবং এই ফর্মটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যদি আপনি একটু বুঝতে পারেন আপনি তথ্যগুলি দিয়ে দিতে পারবেন আপনি। এবং ফর্মটা যখন আপনি অনলাইনে সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনাকে অবশ্যই বায়োমেট্রিক্সের জন্য বুকিং দিতে হবে। বায়োমেট্রিক্স মানে ফিঙ্গারপ্রিন্টের জন্য বুকিং দিতে হবে। এবং ফর্ম সাবমিট করার পর আপনাকে অনলাইন থেকে লিঙ্ক দেওয়া হবে যেখানে আপনার সমস্ত ডকুমেন্টসগুলি আপনি আপলোড করে দেবেন। এবং এভাবে করলে ইনশাল্লাহ আমি আশা করি আপনি সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাইয়া, প্রায়োরিটি সার্ভিস আছে এটা? জি না, আইএলআর এর ক্ষেত্রে কোনো প্রায়োরিটি সার্ভিস এখনো আসেনি। জি না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত সুন্দর করে বলেছেন সেজন্য আপনাকে। কি বললেন আর বলেন? লাইনটা ক্লিয়ার না, লাইনটা ক্লিয়ার। আপনি কাইন্ডলি আপনার টেলিভিশন যে রুমে সেই টেলিভিশন সাউন্ড বন্ধ করে দেন, মিউট করে দেন, টেলিভিশন সাউন্ড বন্ধ করে আমি ওই রুমে আছি। অথবা অন্য রুমে চলে গিয়ে এই যে মোবাইলটা আপনার মুখের সামনে নিয়ে আসেন, স্পিকারটা অফ করে দেন। জি। মোবাইল ফোনের স্পিকারটা অফ করে দেন। আপনি মোবাইল ফোনে আমার সাথে কথা বলেন। আচ্ছা, জি বলেন। এখন কিছুটা ক্লিয়ার। দেখছেন ক্লিয়ার? দেখছেন মুহিত ভাই, বুঝে ফেলছি আপনি কেমনি কথা বলতেছিলেন। বলেন ভাই, কেমন আছেন? যে আমি একটা পরামর্শ চাচ্ছি যে কি করতে পারি। আমি এদেশে 10 ইয়ার্স আছি, এখন আইএলআর হয় নাই আমার। জি। আমার বাচ্চা নাই। জি। তো আমি একটা কোভিড টাইমে লকডাউনের সময় বাংলাদেশে একটা সেকেন্ড ম্যারেজ করছিলাম বাই টেলিফোন। জি। পরবর্তীতে দেশে গেছি অবশ্য। তখন বাই টেলিফোন হয়েছে বা এদেশের ওয়ার্ড তো আমি জানি যে সেকেন্ড ম্যারেজ করা এলাও নাই। জি। ঠিক নাই। জি। এখন আমার প্রবলেম হয়েছে এই সেকেন্ড ওয়াইফের সাথে ডিভোর্সের আর কোনো ক্রমেই সম্ভব নাই। ডিভোর্স দিতে চাচ্ছি। জি। তো আমি বাংলাদেশের ইউনিয়নের হাজির সাথে আলাপ করছিলাম। উনি বলছে যে এই দেশ থেকে একটা নোটিশ পাঠাইছে, ডিভোর্সের নোটিশ। জি। হাজি অফিসে, চেয়ারম্যান অফিসে আর হলের অ্যাড্রেসে, এই তিনটা।
জি এখন আমার কোয়েশ্চন হচ্ছে জানার বিষয়, আমি তো এখন আইএলআর পাই নাই, জি আমি যদি এই প্রসেস মেনটেন করে ডিভোর্স পাঠাই, কোন যদি কোনো রকমে কোনো থার্ড পার্টি দ্বারা জানতে পারে যে আমি সেকেন্ড ম্যারেজ করছি অথবা ডিভোর্স হচ্ছে, এটা কোনো প্রুফ করতে পারবো না, বিকজ ডেট অফ বার্থ আমার চেঞ্জ ডিফারেন্ট চেঞ্জ নাই আমার, ইমিগ্রেশন কোনো এফেক্ট করবো না আমার। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশে সেকেন্ড যে বিয়েটা করেছে সেখানে আপনার ডিফারেন্ট ডেট অফ বার্থ, তাই তো? যে বাংলাদেশে যে সেকেন্ড বিয়েটা করেছেন সেটাতে ডেট অফ বার্থটা আপনার ডিফারেন্ট, তাই তো? ডেট অফ বার্থ ডিফারেন্ট সমান নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে কোনো সমস্যা হবে কিনা যদি হোম অফিস জানতে পারে এই বিয়ে নিয়ে, তাই তো? আমি বলছি আপনাকে বলছি প্রথমত, মানে যদিও পলিগেমাস ম্যারেজটা ইংল্যান্ডের আইনের অধীনে অবৈধ, বাট বাংলাদেশের আইনে কিন্তু পলিগেমাস ম্যারেজটা অ্যালাউড, এবং যেহেতু বাংলাদেশের আইনে মানে ল অফ দি ল্যান্ড, ল অফ ডোমিসাইল এবং অ্যাপ্লিকেবল, যেহেতু বাংলাদেশের আইনের অধীনে মানে সেকেন্ড ম্যারেজটা ভ্যালিড, আপনি যেহেতু বিয়েটা ইংল্যান্ডে করেন নাই সেই কারণে এটা আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসের উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না। তবে হ্যাঁ, আপনি কিন্তু একটি ভয়াবহ কথা বলেছেন যে আপনার সেকেন্ড বিয়েতে করেছিলেন আরেকটা ডিফারেন্ট ডেট অফ বার্থ দিয়ে ছেড়ে, এটা কিন্তু ভয়াবহ একটি অপরাধ। যদি হোম অফিস সামহাও জেনে যায় যে আপনার দ্বিতীয় আরেকটি আইডেন্টিটি রয়েছে, দ্বিতীয় কোনো ডেট অফ বার্থ রয়েছে, তাহলে কিন্তু আপনি মাইন্ড ক্যাচিপায় পড়ে যাবেন। মাইন্ড ক্যাচিপা আমি একটু বাংলা ভাষায় কাঁচা বাংলা, এটাকে সিলেটে ভাষা কাঁচা বাংলা ভাষায় বলেছে এই কারণে যে মানে জেনে শুনে কোনো ব্যক্তি যদি একের অধিক আইডি ইউজ করে থাকে, এটা হবে আইডি ফ্রড। সেকশন 320 নামে একটি ভয়াবহ আইন রয়েছে, এই আইনের অধীনে আপনাকে তখন ফাঁসিয়ে ফেলা হবে। এই কারণে যদি আপনি সেকেন্ড ডেট অফ বার্থ দিয়ে যদি আপনি কোনো বিয়ে করে থাকেন বাংলাদেশে, দ্বিতীয় বিয়েটি অবৈধ হবে না, বাট সেকেন্ড যে ডেট অফ বার্থটা আপনি ইউজ করেছেন, সামহাও হোম অফিস যদি জানতে পারে যে আপনার দ্বিতীয় আরেকটি আইডেন্টিটি রয়েছে এবং আপনার দ্বিতীয় আরেকটি ডেট অফ বার্থ রয়েছে, তখন কেউ যদি শয়তানি করে আপনার বিরুদ্ধে মানে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে কাউকে, তখন কিন্তু ধরা পড়ে যাবেন। তখন কিন্তু আপনাকে এই যে লিফ পেমেন্ট যেটা রয়েছে সেই লিফ পেমেন্ট কিন্তু আপনাকে কার্টেল করে দিতে পারে, যদি হোম অফিস ইনভেস্টিগেট করে জেনে যায় যে আপনি দ্বিতীয় আরেকটি ডেট অফ বার্থ আপনি ইউজ করেছিলেন অ্যাজ ইউর আইডি, তখন কিন্তু আপনার প্রচণ্ড সমস্যা হয়ে যেতে পারে। আর এটা ছাড়া আপনি সেকেন্ড যে বিয়ে করেছেন সেটি আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে না। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। যেহেতু ফ্রড অ্যান্ড ডিসেপশন এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন উঠে এসেছে, দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে একটু ওয়ার্নিং দেওয়ার জন্য এবং আপনাদের ভিতরে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এই কথাটি বলছি। আমার কাছে এমনও অভিজ্ঞতা রয়েছে যে ভদ্রলোকের ব্রিটিশ পাসপোর্ট ছিল, ভদ্রলোকের ইংল্যান্ডে এই ব্রিটিশ পাসপোর্টের মাধ্যমে তিনি তার 2-3 জন বাচ্চাকে নিয়ে এসেছেন, তাদের ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। কিন্তু এই ভদ্রলোক যখন বাংলাদেশে সেকেন্ড আরেকটি বিয়ে করেছিলেন, বিয়ে করে যখন সেকেন্ড ওয়াইফের এন্টি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, তখন কিন্তু ওই এন্টি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গিয়েছিল। পরে ভদ্রলোক অ্যাপিল করার পর অ্যাপিলটি অ্যালাউড হয়েছে, বাট যখন এন্টি ক্লিয়ারেন্স নিয়ে ওয়াইফ ইংল্যান্ডে প্রবেশ করবেন সেই জায়গাতে আটকে দিয়েছে বাংলাদেশ থেকে এন্টি ক্লিয়ারেন্স অফিসার। কারণটা কি? ভদ্রলোক যে তথ্যগুলি দিয়ে ব্রিটিশ পাসপোর্ট অবটেন করেছিলেন সেগুলি ছিল মানে মিথ্যে তথ্য, অর্থাৎ ভদ্রলোক এলিজিবল ছিলেন না এই ব্রিটিশ পাসপোর্টের জন্য, এবং ভদ্রলোক অতীতে আরেকজনের আইডি ইউজ করে তিনি ব্রিটিশ হয়েছেন। এবং হোম অফিসের পক্ষ থেকে এই তথ্যগুলি উদ্ঘাটিত হয়ে যাওয়ার পর সাথে সাথে উক্ত ভদ্রলোকের যে ব্রিটিশ পাসপোর্ট সেটিকে হরণ করে নেওয়া হয়, তার স্ট্যাটাস হরণ করে নেওয়া হয়, এবং তার যে বাচ্চা যে ইংল্যান্ডে প্রবেশ করবে, তার যে ওয়াইফ যে ইংল্যান্ডে প্রবেশ করবে, তার লিভ রিমেনও তার ভিসাটিও কাটেল করে মানে বাতিল করে দেওয়া হয়। অন্যদিকে ইংল্যান্ডে তার যে বাচ্চাদেরকে তিনি নিয়ে এসেছিলেন অ্যাজ দ্য ফাদার অফ ব্রিটিশ সিটিজেন, তাদের লিভ রিমেনও হোম অফিসের পক্ষ থেকে ক্যান্সেল করে দেওয়া হয়। এই ধরনের ভয়াবহ কিন্তু আযাব চলে আসতে পারে আপনাদের উপর। এই কারণেই কখনো জেনে শুনে যদি 2 নম্বর অর্থে যে ফ্রড এবং ডিসেপশনের মাধ্যমে এমন কোনো আইডি কোন ডকুমেন্টস আপনারা অ্যাচিভ করার চেষ্টা করবেন না অ্যাজ এ শর্টকাট প্রসিডিউর, যেটি ভবিষ্যতে আপনাদের জীবনকে নষ্ট করে ফেলবে। তো দর্শক মণ্ডলী, যে জায়গাতে আমি থেমে গিয়েছিলাম আজকের অনুষ্ঠান শুরু করার দ্বিতীয় অধ্যায়ে, আমি বলেছিলাম যে হোম অফিসের পক্ষ থেকে এখন বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করেছি অনলাইন অফলাইন করার মাধ্যমে অনেক অ্যাপ্লিকেন্টের জীবনকে নষ্ট হয়ে যাচ্ছে। দুটো অ্যাপেলের কথা বলতে গিয়ে আমি থেমে গিয়েছিলাম। একটি অ্যাপেলে আমি ফার্স্ট টার্মে উইন করেছিলাম অ্যাপেলে সেপ্টেম্বর 2022-তে, এবং আপার টার্মে আমি উইন করেছিলাম ডিসেম্বর 2023-তে। সেই অ্যাপেলটিকে হোম অফিস এখনও ইমপ্লিমেন্ট করেনি।
আমার পক্ষ থেকে ক্লায়েন্ট যখন এসে আমাকে রিকোয়েস্ট করে আমি কোনো ফি ছাড়াই আমি ক্লায়েন্টকে সাহায্য করার চেষ্টা করি, হোম অফিসের সাথে যোগাযোগ করি। উত্তরে হোম অফিস আমাদেরকে যেটি দিয়েছিল, বলে যে আনফর্চুনেটলি দে কুড নট ফাইন্ড ডিটেলস অফ মাই ক্লায়েন্ট ইন দ্যার ডাটাবেস। মানে এই ক্লায়েন্টের কোনো ডিটেলস নাকি তাদের ডাটাবেসে নাই। তাহলে এই ক্লায়েন্টকে আকাশ থেকে পড়লো? এই ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন করেছিল, সেই স্টেজে তার নেম, ডেট অফ বার্থ, ন্যাশনাল এগুলি ছিল। এই ক্লায়েন্ট অ্যাপিল করছে ফার্স্ট ট্রাইব্যুনাল, তখন তাদের ডিটেলস ছিল। আপার ট্রাইব্যুনাল, তখন তাদের ডিটেলস ছিল। তাহলে যখন ইমপ্লিমেন্ট করতে যাবে এই ক্লায়েন্টের ডিটেলস কীভাবে গায়েব হয়ে যায়? এটি মারাত্মক একটি অসুবিধার ভিতর দিয়ে হোম অফিসের ভিতর দিয়ে যাচ্ছে। আমার সবিনয় অনুরোধ হোম অফিসের প্রতি এবং দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি, অফলাইনের পাশাপাশি অনলাইনের পাশাপাশি অফলাইন পেপার বেসড যে সিস্টেম সেটি যাতে চালু রাখা হয়। তাহলে পেপার বেসড সিস্টেমটি চালু রাখলে যখনই সিস্টেমগুলোকে এই পেপার বেসড সিস্টেম থেকে অনলাইনে নিয়ে যাওয়া হচ্ছে, যে ব্যক্তি ডাটা এন্ট্রি করছে সেই ব্যক্তি সঠিকভাবে করছে কিনা সেটিকে যাচাই বাছাই করার জন্য একটি বডি থাকা দরকার যারা ওভারসি করবে, যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি করার জন্য সে ঠিকমতো এন্ট্রিগুলি করছে কিনা। তাহলেই কিন্তু এই সমস্যাগুলোর হাত থেকে আমরা। বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানটাকে সাথে নিয়ে। দর্শক, বিজ্ঞাপন বিরতির পূর্বে আমি বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম এবং পাশাপাশি কতগুলো আপডেটস যেগুলি খুব জনগুরুত্বপূর্ণ সেই আপডেটসগুলি দিয়ে আমার অনুষ্ঠানগুলি কন্টিনিউ করার চেষ্টা করছিলাম, আমার অনুষ্ঠানের বিভিন্ন অধ্যায়গুলো। সেই বিষয়টি এখন অব্যাহত থাকবে। তো এ পর্যায়ে যে আপডেট দিয়ে শুরু করতে যাচ্ছে সেটি হচ্ছে এই যে পাওয়ার অ্যান্ড অপারেশনাল প্রসিডিওর কেস ওয়ার্কার্স গাইডেন্স। এই বিষয়টি পাবলিশ হয়েছে 3 মে 2024। এটি হচ্ছে এই যে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসারগণকে ক্ষমতা দেওয়া হয়েছে অ্যারেস্ট করার জন্য, যারা অবৈধ মাইগ্রেন্ট তাদেরকে বন্দি করার জন্য। একটি দর্শক চলে এসেছেন আমাদের জন্য লাইনে, চলে যাচ্ছে সরাসরি দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? কোত্থেকে বলছেন? কেমন আছেন আপনি? কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আপনি কাইন্ডলি আপনার টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিয়ে মিউট করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন, মোবাইলটার সামনে এনে কথা বলুন। বলুন, আপনি প্রশ্ন করুন। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো। জি বলুন। একটা জিনিস বুঝতে চাইছিলাম যে পুরানা যারা কেয়ার হোম আর কাজ করতেছে পুরানা এরা কি এখন স্পাউস আনতে পারবে? আগের আইনের অধীনে যারা অলরেডি যুক্তরাজ্যে প্রবেশ করে ফেলেছেন অলরেডি, অবশ্যই তারা তাদের স্পাউস আনতে পারবেন। জি জি, আবার কথাটা আগের আইনের অধীনে নতুন আইন করার আগে যারা জি 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 আমি তাই বলছি, কাজ করতেছে জি তাদের স্পাউস এখন আনতে পারবে কিনা? জি তারা আনতে পারবেন। জি, কেননা তাদের নতুন আইনটা আসার আগে তাদেরকে যুক্তরাজ্যে আসার পারমিশন দেওয়া হয়েছিল। তাদের ক্ষেত্রেও পুরনো আইনটা কার্যকরী, নতুন আইনটা কার্যকরী হবে না। সুতরাং নতুন আইনটা আসার আগে যারা ইতিমধ্যেই পুরনো আইনের অধীনে কেয়ার হোমে চলে এসেছেন তারা তাদের স্পাউস বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ। তো যে বিষয়টি বলতে গিয়ে থেমে গিয়েছিলাম, নতুন আরেকটি আপডেট এসছে অবৈধ মাইগ্রেন্টদেরকে দমন করার জন্য পাওয়ার অ্যান্ড অপারেশনাল প্রসিডিওর কেস ওয়ার্কার গাইডেন্স, এবং 3 মে 2024 এই গাইডেন্সটি পাবলিশ করা হয়েছে। এই গাইডেন্সের অধীনে ইমিগ্রেশন অফিসারদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে টু অ্যারেস্ট ইলিগাল মাইগ্রেন্টস। দুটো বিষয় তারা সেক্ষেত্রে তারা ক্রাইটেরিয়া হিসেবে, মানদণ্ড হিসেবে তারা গ্রহণ করবেন। প্রথমত, যদি তারা বিশ্বাস করেন যে ব্যক্তিকে আটক করা হচ্ছেন ওই ব্যক্তি হয়তোবা বেল কন্ডিশন কমপ্লাই করবে না, এবং দ্বিতীয়ত তারা যদি সাসপেক্ট করেন যে ব্যক্তিকে তারা আটক করতে যাচ্ছেন সেই ব্যক্তি হয়তোবা অতীতে বেইল কন্ডিশন ব্রিচ করেছেন অথবা পালিয়ে গিয়েছেন, বেইল কন্ডিশনের যে কন্ডিশনসগুলিতে উক্ত ব্যক্তি ফুলফিল করেননি। এখন প্রশ্ন হচ্ছে যে কাদেরকে এই যে পাওয়ার অফ অ্যারেস্ট, ইমিগ্রেশন অফিসারগণ কাদেরকে অ্যারেস্ট করতে পারবেন? প্রথমত, যে সমস্ত যুক্তরাজ্যে অবস্থানকারী মাইগ্রেন্টদের কোনো লিভ নেই, ভ্যালিড কোনো লিভ নেই, ভ্যালিড কোনো ভিসা নেই, তাদেরকে ইমিগ্রেশন অফিসারগণ আটক করতে পারবেন। দ্বিতীয়ত, যদি ইমিগ্রেশন অফিসারগণ মনে করেন যে তাদের যে ভ্যালিড লিভটি রয়েছে সেই লিভটি ইমিগ্রেশন আইন পরিবর্তন হয়ে যাওয়ার কারণে অথবা ইমিগ্রেশন আইন অমান্য করার কারণে কাটিল করে দেওয়া উচিত। আমি চলে যাচ্ছি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোত্থেকে বলছেন? ভাই আমি একটা প্রশ্ন জানতে পারলাম। আপনি কাইন্ডলি টেলিভিশন সাউন্ড বন্ধ করে দেন, টেলিফোনে সরাসরি কথা বলুন, অথবা পাশের রুমে চলে যান, তাহলে আপনাদের সুবিধা হবে বলতে। বলুন। বলছি আমরা এক্সপেরিমেন্টালি স্পাউস ভিসার লাগে। আপনি একটু কাছে এসে কথা বলেন, একটু জোরে কথা বলেন, শুনতে পাচ্ছি না। এইভাবে কাছে এসে কথা বলেন প্লিজ। বলছি আমরা এক্সপেরিমেন্টালি স্পাউস ভিসার মেয়াদ বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। আপনি কথা বলার সময় আপনি কোনো ভয় পেন না, টেলিফোনটা মুখের কাছে এনে কথা বলুন প্লিজ, একটু উচ্চ কণ্ঠে কথা বলুন। হ্যালো, হ্যাঁ এখন কিন্তু ক্লিয়ার, জি বলুন। ভাই আমরা এক্সপেরিমেন্টালি স্পাউস ভিসার লাগে অ্যাপ্লিকেশন করছিলাম মেয়াদ বাড়ানোর জন্য। অ্যাপ্লিকেশন করছিলেন আপনি? জি। আপনি কি ব্রিটিশ? মানে দুইটা বিআরপি কার্ড আসবে, একটা হয় নাই। জি কি বলেন? দুইটার বিআরপি কার্ড আসবে, একটা হয় নাই। দুইজনের বিআরপি কার্ড আসছে, একজনের আসেনি। জি। আপনি কি বাংলাদেশ থেকে করছিলেন নাকি ইংল্যান্ড থেকে করছিলেন? ইংল্যান্ডে না, মেয়াদ বাড়ানোর জন্য। আচ্ছা, এটা এক্সটেনশন করার জন্য করছিলেন তাই তো? জি জি জি। কোনো সমস্যা নাই। যেই দুজনের বিআরপি কার্ড আসছে, এই দুজনের বিআরপি কার্ড সাথে নিয়ে এবং অ্যাপ্রুভাল লেটার সাথে নিয়ে আপনি হোম অফিসকে রিকোয়েস্ট করবেন যে থার্ড যে আপনার ফ্যামিলি মেম্বার তার বিআরপি কার্ড এখন আসেনি, এবং আপনি পেয়ে যাবেন আপনি ইনশাল্লাহ, ওয়ারি করেন না আপনি। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ ভাই, আমি লন্ডন থেকে বলছি। আমার নাম ফেরোজ। আমি একটা জিনিস বোঝার জন্য বলতেছিলাম, জি, ফোন বলুন। দিয়েছিলাম আপনার কাছে। বলুন ভাই। আপনার প্রোগ্রাম আমি দেখে আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। আপনার বাংলাটা খুব শুদ্ধ বাংলা। থ্যাংক ইউ ভাইয়া। আমার প্রশ্নটা হলো, আমার আব্বা আম্মাকে না না, একটু থামায় বলি, আমি কিন্তু বাইসব সিলেটির মতো ফারি। সিলেটি, আমার হার্ট সিলেটি মাটিতে লেফা, আমি খুব বালাফাই। জি বলুন ভাই। আপনার বাংলা ইজ ভেরি গুড, আই লাইক এন্ড আই রেসপেক্ট ইউ, দ্য কাপল অফ ইউ। ধন্যবাদ ভাইয়া। আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্নটা হলো, আমার আব্বা আম্মার বয়স হলো 60+। জি। আমি দেশে যাই না অনেক বছর থেকে। আমি জি। ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার। আমি আব্বা আম্মাকে নিয়ে আনতে চাই। জি। কিভাবে আনতে সহজ হবে? আচ্ছা, আপনি লাইনে থাকেন। আপনি দুটো পন্থা আপনি আপনার বাবা মাকে আনতে পারবেন। একটি হচ্ছে ভিজিট ভিসা, যদি অ্যালাউ করা হয় তাহলে আপনার বাবা মাকে শর্ট টার্ম 6 মান্থের ভিসা দেওয়া হবে, এবং এর ভিতরে ওনাদেরকে দেশে ফিরে যেতে হবে। আর আরেকটি পন্থা হচ্ছে, যদি আপনি সেটেলমেন্টের মাধ্যমে আপনার বাবা মাকে নিয়ে আসতে চান, এই পন্থাটির মাধ্যমে, দ্বিতীয় পন্থাটির মাধ্যমে আপনার বাবার এবং মায়ের ফুল সেটেলমেন্ট হয়ে যাবে। আমি বুঝতে পেরেছেন আপনি? আপনি কাইন্ডলি টেলিভিশন ফলো না করে টেলিফোনে কথা বলুন। টেলিভিশন ফলো করতে গেলে কিন্তু ইকো হবে, আপনি বুঝতে পারবেন না। আপনি একটা কাজ করেন, টেলিভিশনের জায়গায় টেলিভিশন রেখে আপনি পাশের রুমে চলে যান। হ্যালো হ্যালো। আচ্ছা, আমি আপনি উত্তরটি দিয়ে দিচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি, সেটি সেটেলমেন্ট, মানে আপনার বাবা এবং মা সরাসরি পার্মানেন্ট সেটেলমেন্ট নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করবেন বাংলাদেশ থেকে। সেই ক্ষেত্রে আপনাদের যে কয়েকটি বিষয় আপনাদের এস্টাবলিশ করতে হবে। আপনার বাবা মা অথবা যে কোনো একজনের অথবা উভয়েরই এমন একটি ইলনেস থাকতে হবে যেটি লং টার্ম ইলনেস, এবং এই ইলনেসটির জন্য ওনাদের একটি লং টার্ম মেডিকেল কেয়ারের প্রয়োজন বাংলাদেশে, এবং আপনাদেরকে প্রমাণ করতে হবে এই কেয়ারটি বাংলাদেশে নেই, আর থাকলেও এটি অ্যাডিকুয়েট না অথবা এটি অ্যাফোর্ডেবল না, এবং সমস্ত ডকুমেন্ট, এবং বাংলাদেশে কোনো অ্যাডাল্ট কোনো রিলেটিভ নেই অথবা এমন কোনো কেয়ারার নেই যে আপনার বাবা মাকে লুক আফটার করবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে যদি সাবমিট করেন, আপনার মা বাবা এবং মায়ের সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা হারিয়ে ফেলেছি। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি কাইন্ডলি আপনার টেলিভিশন সাউন্ড বন্ধ করে দেন, টেলিফোনে সরাসরি কথা বলুন অথবা পাশের রুমে গিয়ে কথা বলুন কাইন্ডলি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো তো ভাইয়া? হ্যাঁ ভাই, ভালো আছে ভাইয়া। আপনি প্রশ্নটি করুন প্লিজ। কাইন্ডলি কি ভাইয়া আমার কোনো প্রশ্ন নাই ভাই, কাইন্ডলি কি আপনার মোবাইল নাম্বারটা পাওয়া যাবে? আমার অবশ্যই পাওয়া যাবে। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে উইদিন দ্য নেক্সট 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। আপনি অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমাদের কন্ট্রোল রুমে যদি ফোন দেন, যে নাম্বার ফোন দিয়েছেন সেই নাম্বারেতে ফোন দিলে আমাদের কন্ট্রোল রুমের দায়িত্ব নিয়োজিত ভাই আপনাকে আমার নাম্বার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাই আপনার প্রশ্নের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম।
আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি। অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে বিনীতভাবে অনুরোধ করছি, যখনই আপনারা আমাদেরকে টেলিফোন করবেন, আপনাদের টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিয়ে অথবা মিউট করে দিয়ে ফোন করবেন এবং আমাদেরকে টেলিফোন করার সময় আপনারা খালি আমাদের সরাসরি টেলিফোনে কথা বলবেন। টেলিভিশন দেখে কথা বলতে গেলে আপনাদের ইকো সাউন্ড হবে, আমাদেরকে আপনারা শুনতে পাবেন না। সংক্ষিপ্ত করে গুছিয়ে প্রশ্নগুলি করবেন। ধন্যবাদ। যে জায়গাটি থেমে গিয়েছিলাম যে পাওয়ার দেওয়া হয়েছে ইমিগ্রেশন অফিসারদেরকে, পাওয়ার টু অ্যারেস্ট, এবং যাদেরকে তারা অ্যারেস্ট করবেন তারা সেই সমস্ত ব্যক্তি, প্রথমত যাদের কোনো ভ্যালিড লিভ নেই, অর্থাৎ যাদের কোনো ভ্যালিড ভিসা নেই। তৃতীয়ত, যদি ইমিগ্রেশন অফিসার মনে হয় যে লিভটি রয়েছে, যে ভিসাটি রয়েছে উক্ত ব্যক্তির, সেই ভিসাটিকে হয়তো বা হোম অফিস কার্টেল করে দেবে এবং যে ইমিগ্রেশন রুলস ব্রিচ করার কারণে অথবা ইমিগ্রেশন রুলসকে অ্যাবিউজ করে থাকার কারণে হয়তো বা এই লিভটিকে কার্টেল করা দেওয়া হবে, এই বিশ্বাস থাকলেও কিন্তু একজন ব্যক্তিকে ইমিগ্রেশন অফিসার অ্যারেস্ট করতে পারবেন। তৃতীয় যে কারণে ইমিগ্রেশন অফিসার একজন ব্যক্তিকে আটক করতে পারবেন সেটি হচ্ছে এই যে মাস্ট বি নেসেসারি টু প্রোগ্রেস দ্য কেস, অর্থাৎ যদি কারোর বিরুদ্ধে রিমুভাল ডাইরেকশন থেকে থাকে অথবা কারোর অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয়ে যায় এবং তার যদি কোনো অ্যাপিল পেন্ডিং না থাকে, তাহলে উক্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার জন্য ইমিগ্রেশন অফিসার উক্ত ব্যক্তিকে অন্তরীণ অর্থাৎ অ্যারেস্ট করতে পারবেন। আর এছাড়া চতুর্থ যে কারণটি সেটা হচ্ছে এই টু ডিটারমিন দি ইমিগ্রেশন স্ট্যাটাস, যেই ব্যক্তিকে সন্দেহ করে হোম অফিসের পক্ষ থেকে ইমিগ্রেশন অফিসারগণ আটক করেছেন তার ইমিগ্রেশন স্ট্যাটাস কী সেটি ডিটারমিন করার জন্য কিন্তু তাকে আটক করতে পারবে ইমিগ্রেশন অফিসার। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি। প্রচুর দর্শক আমাদের জন্য লাইনে অপেক্ষা করছেন, একটু বিনীতভাবে অনুরোধ করছি একটু লাইনে থাকুন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন, কোত্থেকে বলছেন, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইস্টার সাহেব, আপনার লন্ডন কোন জায়গায় আপনার অফিসটা? ও আচ্ছা একটু দেওয়া করতাম। আচ্ছা, আমার অফিস আপনার আশেপাশে রয়েছে, মানে আপনি খালি একটা ঢিল ছড়লে আপনি আমার অফিস পেয়ে যাবেন। তবে কোথায় আছে টেলিফোনে না বলে আপনি কাইন্ডলি আর 1 ঘন্টা আর 10 মিনিট পরে ফোন দিলেই কন্ট্রোল রুম থেকে আপনাকে বলে দেওয়া হবে, আপনাকে নম্বর দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এখান থেকে বেশি দূরে নাই, আপনি ড্রাইভ করলে 5 থেকে 20 মিনিটের মাথায় আপনি আমার অফিস পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি, আপনাকে সাহায্য করা যাবে। জি, আইনের যে কোনো জায়গাতে যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনাকে সাহায্য করা যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা এই দর্শক হারিয়ে ফেলেছি। তো যে জায়গাতে থেমে গিয়েছিলাম, যে কারণে ইমিগ্রেশন অফিসার একজন ব্যক্তিকে সন্দেহযুক্ত হলে তাকে অন্তরীণ আটক করতে পারবেন, যে ক্ষমতা দেওয়া হয়েছে, কোন কোন ব্যক্তিদেরকে আটক করতে পারবেন, আমি সেই জায়গাতে থেমে গিয়েছিলাম। তো যদি চতুর্থ যে রিজন সেটি হচ্ছে এই, যদি কোনো ব্যক্তির ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে যদি সন্দেহ তৈরি হয় এবং উক্ত ব্যক্তির ইমিগ্রেশন স্ট্যাটাস কী সেটি নির্ধারণ করার জন্য কিন্তু একজন ব্যক্তিকে অন্তরীণ আটক করতে পারবে ইমিগ্রেশন অফিসার তাদের এই পাওয়ার অফ অ্যারেস্ট এই অধিকারটির অধীনে। আর এছাড়াও ইন্টারভিউ করার জন্য, অর্থাৎ একজন ব্যক্তির ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে যদি সন্দেহ তৈরি হয় তাহলে ইন্টারভিউ করে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য হোম অফিসের পক্ষ থেকে ইমিগ্রেশন অফিসারগণ একজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারবে। এবং এই আপডেটে আরেকটি যে সুন্দর যে জিনিস উঠে এসেছে, 3 ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে ইমিগ্রেশন অফিসারগণ অ্যারেস্ট করতে গেলেও তারা যাতে অ্যারেস্ট না করেন সেই ধরনের একটি ডিসক্রিপশন পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে যদি একজন ব্যক্তি তার ফ্যামিলি নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করেন এবং ফ্যামিলির ভিতরে যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাহলে এদেরকে অ্যারেস্ট করার ক্ষেত্রে ডিসক্রিপশন পাওয়ার দেওয়া হচ্ছে, তারা যাতে অ্যারেস্ট না করেন। দ্বিতীয়টি হচ্ছে বাচ্চাদেরকে অ্যারেস্ট করার ক্ষেত্রে প্রযোজ্য। এবং তৃতীয়ত হচ্ছে যদি কোনো ব্যক্তির মেডিকেল রিজন থেকে থাকে তাদেরকে যাতে অ্যারেস্ট করার ক্ষেত্রে ডিসক্রিপশন পাওয়ার ইউজ করতে পারবে ইমিগ্রেশন অফিসারগণ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন কে বলছেন, কোথা বলছেন, কেমন আছেন? আমি লন্ডন থেকে বলছি ভাই। আমি একটা প্রশ্ন করতাম চাইছিলাম ভাই। বলেন বোন, প্রশ্ন করুন প্লিজ। জি ভাই, আর এক পয়লা ইসলা ওয়ার্ক পারমিটে তো তা এখন
কোম্পানি কি যে লাইসেন্স কেসে কি জি এখন কে কিতা হোম অফিসর লেটারের বাস হওয়া লাগে নিনা লাইক তাই ইমিডিয়েট আর কোনো কোম্পানি সুইচ করতা কারণ অলরেডি আসলে 3 মান্থ হয়ে গেছে মানে সুইচ কোম্পানি গেছে করে লাইসেন্স গেছে করে জি এখন কিতা করা ইমিডিয়েট অক্টাটা একটু প্লিজ আমার একটু আপডেট দিলে খুশি হইলাম। ধন্যবাদ। আমি আপনাকে এক এক করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। নাম্বার 1, আপনি বলেছেন ওই কোম্পানি লাইসেন্স চলে গিয়েছে ওভার 3 মান্থস, এখন পর্যন্ত আমি হোম অফিস থেকে কোনো চিঠি পাননি আপনি। তো আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি 3 মাস 6 মাস পরে হোম অফিস থেকে চিঠি আসে। প্রথমে চিঠির বিষয়টি নিয়ে তারপর আর কি করতে পারেন সেই বিষয়ে চলে যাচ্ছে। যদি হোম অফিস থেকে চিঠি আসে, সেই চিঠিতে কনফার্ম করবে যে ওনার যে ভ্যালিড লিভ সেই লিভটিকে কাটেল করে 60 ডেজ করে দেওয়া হবে, একটি ডেট নির্ধারণ করে দেওয়া হবে। যেমন যদি হয়ে থাকে 1 জানুয়ারি 2024 থেকে, হয়তো বা 1 জানুয়ারি থেকে আপনার মূল্যায়ন যদি করেন তাহলে 1 ফেব্রুয়ারিতে গিয়ে হবে 30 দিন এবং 2 মার্চে গিয়ে হবে 60 দিন। তো এভাবে একটি ডেট ফিক্স করে দিয়ে বলা হবে যে সেই ডেটে তার লিভ টু রিমেইন ইনভ্যালিড হয়ে যাবে। চিঠি দেওয়ার অর্থ এই নয় যে আপনার যিনি আত্মীয় বাংলাদেশ থেকে এসেছেন, যার এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, তার লিভটি শেষ হয়ে গেছে, তা কিন্তু না। চিঠি পাওয়ার অর্থ হচ্ছে এই যে তার যে ভ্যালিড লিভ, যেটি আরও 2 বছর ভ্যালিড ছিল, সেটিকে সংক্ষিপ্ত করে দিয়ে 60 দিনের জন্য করে দেওয়া হবে। এই 60 দিনের ভিতরে উক্ত ব্যক্তি হয় সুইচ করবেন অথবা অন্য কোনো ক্যাটাগরিতে তিনি তার স্ট্যাটাস পরিবর্তন করে যুক্তরাজ্যে অবস্থান করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আর যদি 60 দিনের ভিতরে সুইচ যদি না হয়, কোন যদি চিঠি না যদি পেয়ে থাকেন, তাকে সরাসরি, যেহেতু হোম অফিস থেকে কোনো চিঠি এখন আসেনি, তার লিভ টু রিমেইন ভ্যালিড হিসেবে কন্টিনিউ করবে এবং অন্য কোনো ক্যাটাগরিতে তাকে সুইচ করতে হবে, ভ্যালিড কোনো ক্যাটাগরিতে। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাইজান আমার ওটা আগে ড্রপ করে বলছিলেন মেডিকেল ইস্যুস। ও আচ্ছা, বলুন। জি, সেই জন্য আমি কি কি ডকুমেন্ট দেখাই দেবো? মেডিকেল ইস্যু, এটা কি ইমিগ্রেশন অফিসারদের সাথে আপনার সমস্যা নাকি কি, কোন বিষয়? না, আমি একটু প্রশ্ন করছিলাম যে আমার বোনকে আমি ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন মেডিকেল যে ডকুমেন্টসগুলি সেটা দেখাতে হবে এই যে বাংলাদেশে আপনার বাবা অথবা মা অথবা উভয়ই লং টার্ম কোনো মেডিকেল একটি ইলনেসে ওনারা আক্রান্ত। এটা হতে পারে ডিসেবিলিটি, এটা হতে পারে রিডিউস মুভমেন্ট, এটা হতে পারে চেস্ট পেইন, এক একজন এক এক ধরনের গিয়ে থাকে, হার্ট ফেইলিওর, এক একজন এক এক প্রবলেম থাকতে পারে। এবং এই কারণে ওনাদের যে ট্রিটমেন্টটি সেটা লং টার্ম ট্রিটমেন্ট বাংলাদেশে চলছে। বাট এই ট্রিটমেন্টের কারণে ওনাদের যে ইম্প্রুভমেন্টটা ঠিকমতো হচ্ছে না, যদি মেডিকেল এভিডেন্স সেটা প্রমাণ করে। এবং আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে বাংলাদেশে আপনি কেয়ার প্রোভাইড করা সত্ত্বেও অ্যাডিকুয়েট কেয়ার প্রোভাইড করা হচ্ছে না এবং ওনাদের মেডিকেল কন্ডিশন অবস্থা ডিটোরিয়েট করছে, দিনকে দিন ওনাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো যদি স্টাবলিশ করতে পারেন এবং অন্যদিকে আপনি যুক্তরাজ্যে বসবাসকারী আপনি নাগরিক এবং আপনি ফুল টাইম কাজ করছেন, আপনি ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং স্টেবল, আপনি আপনার বাবা মার ট্রিটমেন্টের জন্য রেগুলার বাংলাদেশে মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এই এভিডেন্সগুলো যদি আপনি সাপোর্ট দিতে পারেন এবং সাথে যদি মেডিকেল মানে ডাক্তারের কাছ থেকে একটি চিঠি, যে চিঠিতে ডাক্তার কনফার্ম করবেন যে আপনার বাবা মা যদি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আসেন এবং এখানে যদি ট্রিটমেন্ট হয় এবং আপনাদের প্রেজেন্স থাকার কারণে সাইকোলজিক্যালি ইমোশনালি এটা ওনাদের জন্য বেটার হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আল্লাহ পাক রহমদান করলে এবং ইংল্যান্ড থেকে যদি কোনো প্রাইভেট হসপিটালের কাছ থেকে কোনো চিঠি যদি সাবমিট করেন যে বাংলাদেশ থেকে আপনার বাবা মা এখানে আসলে এদের ট্রিটমেন্টটা ইংল্যান্ডে কন্টিনিউ করবে, এই ধরনের একটা চিঠি যদি সাবমিট করতে পারেন, ইনশাল্লাহ আপনার বাবা মার এই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে ইনশাল্লাহ। আর কি কোনো প্রশ্ন আছে? জি ভাই, তার জন্য কি অ্যাকাউন্টে কোনো ভালো মানে সার্টেন অ্যামাউন্ট অফ মানি রাখতে হবে? এখন আপনার অ্যাকাউন্টে যদি 5,000 10,000 যদি আপনি বেনিফিট না থেকে থাকেন, যত বেশি যদি থেকে থাকে এটা বেটার হবে এবং সেভিংস এটাতে আরও বেটার হবে। তখন দেখাবেন যে ওনারা আসলে ওনাদের মেনটেন্যান্স এবং অ্যাকোমোডেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং সাথে যদি আপনার একটি হেলথ ইন্সপেক্টর দিয়ে আপনার যে বাসায় আপনার বাবা মা আসবেন, ওনারা আসলে যে ওভারক্রাউডিং কোনো প্রবলেম তৈরি হবে না সেটি নিশ্চিত করার জন্য একটি রিপোর্ট যদি দিয়ে দেন আরও ভালো হবে। আমি কি আপনার নাম্বার আপনি অনুষ্ঠান আমাদের আর 10 মিনিটের মাথায় শেষ হয়ে যাবে, সরাসরি আমরা কাউকে আমাদের অনুষ্ঠান থেকে নাম্বার দেওয়া হয় না। আপনি কাইন্ডলি অনুষ্ঠান শেষে যদি ফোন দেন কন্ট্রোল রুম থেকে আমাদের ভাই আপনাকে নাম্বার দিয়ে দেবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইজান। ধন্যবাদ ভাইয়া প্রশ্ন করার জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে যাওয়ার সময় এই দর্শকরা আমরা হারিয়ে ফেলেছে। তো যে জায়গাতে আমি থেমে গিয়েছিলাম বলেছিলাম যে ইমিগ্রেশন অফিসারদের যে পাওয়ার দেওয়া হয়েছে অ্যারেস্ট করার জন্য যারা অবৈধ মাইগ্রেন্ট, তাদেরকে 3 ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এটি এক্সেপশনস রয়েছে। প্রথমত
ফ্যামিলিকে অ্যারেস্ট করার ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসারগণ তারা তাদের ডিসক্রিশন পাওয়ার তারা এক্সারসাইজ করতে পারবেন এবং তারা হয়তো বা অ্যারেস্ট নাও করতে পারেন ফ্যামিলি মেম্বারদেরকে। দ্বিতীয়ত, যদি বাচ্চা থেকে থাকে, বাচ্চা যদি ওভারস্টেয়ার হয়ে থাকে, বাচ্চাদের অ্যারেস্ট করার ক্ষেত্রেও ইমিগ্রেশন অফিসারদেরকে ডিসক্রিশন পাওয়ার দেওয়া হয়েছে এবং যাতে করে তাদেরকে অ্যারেস্ট না করা হয়। এবং তৃতীয়ত, যদি কোনো ব্যক্তি সিরিয়াস কোনো মেডিকেল কন্ডিশন থেকে থাকে, তার যদি ট্রিটমেন্ট ইংল্যান্ডে অব্যাহত থাকে এবং তাকে যদি ইংল্যান্ডের বাইরে যদি জোর করে পাঠিয়ে দেওয়া হয় এবং এই কারণে তার জীবন যদি হুমকির সম্মুখীন হয়, এই ধরনের ইমিগ্রেন্টদের ক্ষেত্রে ডিসক্রিশন পাওয়ার দেওয়া হয়েছে ইমিগ্রেশন অফিসারদেরকে, যাতে করে তারা তাদেরকে আটক না করে এই বিষয়টি। আর এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ আপডেট এসেছে যে কাদেরকে পাবলিক ফান্ডস দেওয়া হবে, ইমিগ্রেশন স্ট্যাটাস এখন সেটেলমেন্ট না হওয়া সত্ত্বেও কাদেরকে পাবলিক ফান্ডস দেওয়া উচিত এই ক্ষেত্রে। তো এই আপডেটটি এসেছে 3 মে 2024। বলা হয়েছে একজন অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ডেস্টিটিউট হতে হবে এবং যদি তিনি ডেস্টিটিউট না হন তাহলে তাকে অবশ্যই দ্বিতীয়ত যে টেস্ট সেটা হচ্ছে অ্যাট রিস্ক অফ ইমিনেন্ট ডেস্টিটিউট, অর্থাৎ হোম অফিসের ফিটি পে করতে গেলে সে ইমিডিয়েটলি ডেস্টিটিউট হয়ে যাবে। এবং তৃতীয়ত, there are reasons relating to the welfare of the relevant child, যদি উক্ত অ্যাপ্লিকেন্টের ফ্যামিলিতে কোনো বাচ্চা থেকে থাকে, বাচ্চাদের যে ওয়েলফেয়ার, বাচ্চাদের মেনটেন্যান্স, বাচ্চাদের যে খরচ, এগুলি বেয়ার করার ক্ষেত্রে যদি হোম অফিসের ফিটি পে করা হয় এটি ইম্প্যাক্ট ফেলবে এবং নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, সেক্ষেত্রে এই বিষয়টি মূল্যায়ন করা হবে। এবং ফেসিং exceptional circumstances affecting the child or income or expenditure, এমনও হতে পারে যে হয়তোবা অতীতে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার আগে উক্ত ব্যক্তির রেগুলার ইনকাম ছিল, এনাফ ইনকাম ছিল, বাট কোনো কারণে কোম্পানি যদি বন্ধ হয়ে যায় এবং তার ইনকাম যদি কমে আসে, অথবা কোনো কারণে তার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে উক্ত অ্যাপ্লিকেন্ট যদি কাজ না করতে পারে, অথবা কোনো কারণে যদি উক্ত ব্যক্তি সিরিয়াস কোনো ইলনেসের অর্থাৎ মেডিকেল কোনো কারণে তিনি যদি কাজ না করতে পারেন, সেই ক্ষেত্রে তার ইনকামের যে রাস্তা সেটি যদি বন্ধ হয়ে যায়, এই বিষয়গুলো হচ্ছে এক্সেপশনাল সার্কামস্টান্সেস। এগুলো যদি হোম অফিসের কাছে সুন্দর করে উপস্থাপন করা সম্ভবপর হয়, তাহলে কিন্তু নতুন যে গাইডেন্সটি এসছে সেই গাইডেন্সের অধীনে উক্ত ব্যক্তি ফি ওয়েভার অ্যাপ্লিকেশনে সাফল্য অর্জন করতে পারবেন। তো দর্শক, এই বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের এই শেষ প্রান্তে আমরা আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করব না। তো অনুষ্ঠানের শেষ অধ্যায়ে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে একটু বিনোদন দেওয়ার জন্য এবং হয়তোবা আবৃত্তি করে অথবা অন্য কোনো একটি বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করে আপনাদের মাঝে একটু আনন্দ দেওয়ার জন্যে। তো আজকে আমি তার কোনো ব্যতিক্রম করব না। আজকে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত একটি কবিতা আমি কীরকমভাবে বেঁচে আছি সেটি একটি আবৃত্তি করার চেষ্টা করব। এটি এই কারণে আবৃত্তি করছি যে আমাদের ভিতরে অনেকেই রয়েছেন যে কোনো কারণ ছাড়াই বিশ্বাসী বন্ধু বিশ্বাসঘাতকতা করে, কোনো কারণ ছাড়াই যাকে আপনি মন প্রাণ দিয়ে সাহায্য করার চেষ্টা করেছেন, যাকে আপনি গড়েছেন, আপনার অ্যাবসেন্সে সেই হিপোক্রেসিতে লিপ্ত রয়েছে। তাদের এই হিপোক্রেটিক কর্মকাণ্ড দেখে কীভাবে মনে কষ্ট জেগে ওঠে সেটি প্রকাশ করার জন্য আজকের এই ছোট্ট একটি উপহার আপনাদের উদ্দেশ্যে। আমি কীরকমভাবে বেঁচে আছি, সুনীল গঙ্গোপাধ্যায়। আমি কীরকমভাবে বেঁচে আছি, তুই এসে দেখে জানিয়েছিলিস। এই কি মানুষ জন্ম, নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা? প্রতি সন্ধেবেলায় আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে। খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে। ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই, আমি স্বপ্নের মধ্যে বাবুদে বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে। পরাগের মতো ফুর দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক, খামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি। নিখিলেশ, তুই একে কি বলবি? আমি শোবার ঘরে নিজের দুহাত পেরেকে বেঁধে দেখতে চেয়েছিলাম
যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা। আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি, তাকে ভালোবাসতে পারি না। আমি কপাল থেকে খামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম। আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি মাইরি ঘুমিয়ে পড়েছিলাম। নিখিলেশ, আমি এরকমভাবে বেঁচে আছি। দর্শক মণ্ডলী, যে কারণে এই কবিতাটি দিয়ে আমি আমার অনুষ্ঠানের অধ্যায়, মানে সর্বশেষ অধ্যায় আমি ইতি টানছি। তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভিতরে মন থেকে প্রাণ থেকে ভালো মানুষ হওয়ার মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য। প্রীতীয় প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে ঘরে। আমাদের চারিদিকে স্বর্গ হাসবে, আপনাদের জীবনে স্বর্গীয় হাসির সুধা ঢেলে পড়বে যদি আপনারা জীবন থেকে হিপোক্রেসিকে অ্যাভয়েড করতে পারেন। আসুন আমরা মন থেকে প্রাণ থেকে ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করি, মানুষকে মন থেকে সাহায্য করার চেষ্টা করি। প্রতারণা, গাদ্দারি এবং শয়তানি যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, সেই কর্মকাণ্ডের হাত থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি, বিরত রাখার চেষ্টা করি। এবং এটি বলতে বলতেই আমি অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আপনাদের পরিবারের উপর আল্লাহ পাক রহমত দান করুক, এবং যারা বিভিন্ন যে আইনি সমস্যা রয়েছেন আল্লাহ পাক তাদের সমস্যার সমাধান করে দেখ, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।